আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল হামিদের মস্তিষ্কের মালিকানা। প্রায় সব বাচ্চাই লাইফে শুনেছে যে পড়তে বস পড়, কিন্তু কয়টা বাচ্চা তার অভিভাবককে পড়তে দেখে? এই জিনিসটা আমাকে আসলেই ভালো লাগে। হ্যাঁ, আসলেই তো প্রায় প্রত্যেকটা বাচ্চাকে ক্লান্ত তিক্ত করে ফেলা হয়েছে যে ভাই পড়তে বসতে হবে, পড়তে বসে। বাট ও কয়েকটা সিনিয়র মানুষকে দেখে যে তারা পড়াশোনা করছে। হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ সিনিয়রদের আরো অনেক কাজ আছে, কিন্তু ওকে যে কাজটা করতে বলছেন যে পড়তে বস, ওই কাজটা তো সে বড়দেরকে করতে দেখছে না। তাই সে যদি দিন শেষে ওই বিষয়ে আগ্রহ না পায়, ওকে দোষারোপ করার আগে আমাদের নিজেদের দিকে একটু দেখা উচিত। কয়জন আমরা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় গণ্ডি পার হওয়ার পর বই পড়ার অভ্যাসটা চালিয়ে রাখি? নিজেরা না বই পড়লেও বাচ্চাদেরকে যখন পড়তে বলি তখন ওরা অনেক সন্দেহের দৃষ্টিতে আমাদেরকে তাকায়। যখন একটু প্রশ্ন করে আমরা ধমক দিয়ে তাদেরকে বসায় রাখি, বাট ওরা কখনো কনভিন্সড হয় না। আপনার এমন দেশ আছে যেখানে আপনার বাচ্চাদের যে পড়াশোনার জিনিসগুলো ওগুলো স্কুল কলেজ পর্যন্ত সীমাবদ্ধ, বাসায় নিয়ে আসা কোনোভাবেই অ্যালাউড না। এমনকি কোনো গার্জিয়ান যদি এটা আনতে যায় ফটোকপি করে লুকিয়ে, তাহলে তাদের জরিমানা হয়। কিন্তু আমাদের দেশে কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার হয়তো আপনার আছে। তো বাচ্চাদেরকে যদি এতই বিরক্ত করেন, ওদের একটা বিষয়ে ক্লান্তি নিয়ে আসবেন, সেটা হচ্ছে পড়াশোনার বিষয়। এবং সবথেকে বড় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আপনি তার কৌতূহলটা নষ্ট করে দিচ্ছেন। এরপর দেখবেন জম্বির মতো সে তাকায় আছে, কোনো কিছু যে ইন্টারেস্ট পাচ্ছে না, সবকিছু মানে ডিপ্রেসিং, সবকিছু মানে হ্যাঁ এরকম যে চলছে। কারণ কি? কারণ আপনি সব থেকে যে প্রেশাস একটা গিফট কৌতূহল, ওটা তার লাইফ থেকে একদম ধ্বংস করে দিয়েছেন। পড়াশোনাটাকে আপনি এমনভাবে তার উপর চাপিয়ে দিয়েছেন। আরেকটা মজার এক্সাম্পল হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে যদি দুইটা হেডমাস্টার থাকেন, তাহলে তো কোনোভাবেই এখানে শৃঙ্খলা থাকবে না, কারণ এক একজন এক একভাবে জিনিসটা চাবে। একটা জায়গায় দুইজন হেডমাস্টার থাকলে যে ধ্বংসাবস্থা হয়, আপনার মাথায় কয়টা হেডমাস্টার, অর্থাৎ আপনার মাথায় আপনি কয়জন মানুষের অপিনিয়ন নিয়ে ঘুরছেন? এবং একটা মানুষের জায়গায় যদি দুইটা মানুষ থাকলেই গড়বড় অবস্থা হয়ে যায়, তাহলে আপনার মাথায় আপনি কয়টা অপিনিয়ন নিয়ে চলছেন? এবং এতগুলো যে অপিনিয়ন নিয়ে চলছেন, আপনাকে মনে হয় এতগুলো অপিনিয়ন নিয়ে আপনি একটা ফিক্সড জায়গায় ফোকাস থাকতে পারবেন? তারপর আরেকটা এক্সাম্পল, যে আমাদের দেশে বহুত কিছু হয়, বহুত মানুষের সাকসেস স্টোরি আমরা দেখি। অপরিচিত মানুষ যখন সাকসেসফুল হয়, তাদের তো আমাদের কিছুই যায় আসে না। বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ কোটিপতি হচ্ছে, লাখপতি হচ্ছে, তাদের বিয়ে শাদী হচ্ছে, বহুত সাকসেসফুল লাইফ লিড করছে, আমাদের কিচ্ছু যায় আসে না। বাট যেই মোমেন্টে আমাদের পরিচিত কেউ একটু সাকসেস পায়, আমরা কেন জানি জিনিসটা নিতে পারি না, এমনকি তাদের পোস্টে আমরা লাইকও দিতে ভয় পাই। জিনিসটা আসলে অদ্ভুত না, যে আমরা যে মানুষগুলো চিনি না তাদের সফলতা আমাদের কিছু যায় আসে না, কিন্তু যাদেরকে ব্যক্তিগতভাবে আমরা চিনি তাদের সফলতাকে কেন জানি আমাদের একসেপ্ট করে নিতে একটু কষ্ট হয়। আরেকটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ হচ্ছে, অনেক সময় বাচ্চাদেরকে আপনি অনেকগুলো জিনিস দিলেন, কিন্তু বাসে ফেরত যাওয়ার সময় একটা ললিপপ আপনি জাস্ট দিলেন না, এবং ওইটা নিয়ে সে অনেক কান্নাকাটি করছে। তো আপনি ভাবছেন যে বাচ্চাটি এরকম কেন, এত অকৃতজ্ঞ কেন? বাট আপনি যদি খেয়াল করেন, একটা বাচ্চা সবগুলো সাবজেক্টে 90 পাইলো, কিংবা 98 95 পাইলো, আপনি 98-এ খুশি না, আপনি just বললেন যে 5 নাম্বারটা কেন তুই পাইলে না, 2 নাম্বারটা কেন পাইলি না। তো আপনি আপনার বাচ্চাকে 95%-এর জন্য থ্যাংক ইউ দিচ্ছেন না, ও কেন 5টা নাম্বার মিস করেছে ওটার জন্য তাকে বকা দিচ্ছেন। ঠিক একইভাবে বাচ্চা, আপনি তার জন্য যা কিছু করছেন তার 95% সে ইগনোর করছে, জাস্ট 5% যে জিনিসটা সে পাচ্ছে না ওটার জন্য সে কান্নাকাটি করছে। হয়তোবা ওই জিনিসটা আমাদের বিহেভিয়ার থেকেই নিয়েছে। অপচয় করা কেন আমাদের এত পছন্দ, এই জিনিসটা এত রেলেভেন্ট, এবং এটা আমাকে এখনো বিরক্ত করে। আমি ইউনিভার্সিটি পর্যন্ত যত কিছু করেছি সবসময় আমাদেরকে বলা হতো না, তুমি এক ডাবল পৃষ্ঠায় প্রিন্ট করবা না, প্রতিটা পৃষ্ঠায় জাস্ট এক সাইড প্রিন্ট করবা, যত পৃষ্ঠা লাগে লও, বাট কখনো এক পৃষ্ঠায় দুই পাশে তুমি প্রিন্ট করতে পারবে না। প্রিন্টিং দুনিয়া এত এগিয়ে গেছে, বাইরের দেশ সবসময় এটা ক্যাম্পেইন করছে যে ভাই বেশি পৃষ্ঠা ইউজ করিয়েন না, নষ্ট করিয়েন না, ডিজিটাল ওয়ার্ক প্লেস বানাচ্ছে যেন কাগজ নষ্ট না হয়। আর এইদিকে আমরা এক পৃষ্ঠায় খালি এক পাশে তুমি প্রিন্ট করতে পারবা, দুই পাশে প্রিন্ট করলে তোমার নাম্বার কাটা, তোমাকে আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অদ্ভুত না বিষয়টা? এমনকি নিউজ পেপার প্রিন্টে আপনার যে কাগজটা এত পাতলা পাতায়ও আমরা দুই পাশে প্রিন্ট করতে পারি, কিন্তু আমাদের কেন জানি এখন একাডেমিকে এই কালচারটা আমরা রেখে দিয়েছি যে না, আপনি পৃষ্ঠার দুপাশে প্রিন্ট করতে পারবেন না। উইয়ার্ড জিনিসটা। আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে ফাস্ট ফুড নিয়ে। বাইরের দেশে ফাস্ট ফুড এই জন্য রাখা হচ্ছে কারণ তারা কাজের মাঝখানে দ্রুত করে খাবারটা নিবে, শেষ করবে, আবার কাজে ফেরত যাবে, এই জন্য। বাট আমাদের দেশে ফাস্ট ফুড আমরা খেতে যাই চিল করার জন্য। আমরা ফাস্ট ফুড অর্ডার দিই, অনেকক্ষণ ওয়েট করি, খাই আস্তে ধীরে, আবার অনেকক্ষণ চিল করি, ওয়েট করি, তারপর যাই। তো ফাস্ট ফুডের যে ইউটিলিটি, যে দ্রুত আসবে, খাবে, দ্রুত আবার কাজে ফেরত যাবেন, ওটা ঠিক অপোজিটটা আমরা আমাদের এখানে করছি।
আরেকটা বিষয়, এটা আমিও জানতাম না, সেটা হচ্ছে যে বাংলাদেশে, এটা আপনিও আই গেস আমাকে এটা কনফার্ম করতে পারবেন, সেটা হচ্ছে যে অনেক সময় যখন কেউ প্রেগনেন্ট হয় প্রথম 3 মাস তারা কাউকে বলে না যে তারা প্রেগনেন্ট। তারা বলে হ্যাঁ বৌমা একটু অসুস্থ, তিনি একটু 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 শরীর খারাপ তার, বিভিন্ন জিনিস তারা বলে। তো এখানে বললেন যে আসলে অনেকে ভাবে যে আপনার প্রথম 3 মাসটা অনেক রিস্কি, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং অনেকে এই যে নজর লাগার এই জিনিসটাতে অনেক ভয় পায়, তাই তারা এই প্রেগনেন্সি বিষয়টা লুকিয়ে রাখে। সো প্রেগনেন্সি একটা আপনি নতুন প্রাণ পৃথিবীতে আনছেন, কিন্তু ওটাতে আমাদের অনেক ভয়। কিন্তু মানুষ ঘুষের টাকা দিয়ে খায় দিয়ে একদম ভুঁড়ি ফুলিয়ে হাঁটছে, ওখানে তাদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই। এই যে একটা আনহেলদি লাইফস্টাইল, মানে আপনার যদি একটু অবিজ হন, এটা আনহেলদিও, বাট ওই ক্ষেত্রে কেউ লজ্জা পায় না। আনহেলদি লাইফস্টাইল লিড করেন কিংবা আপনি অনৈতিক কিছু করে ঘুরে বেড়ান, ওটিতে কারো লজ্জা নাই। এই জাস্ট একটা নতুন প্রাণকে আপনি দুনিয়া আনছেন, ওই বিষয়ে আমাদের অনেক লজ্জা। বিষয়টা অনেক আমার কাছে অনেক নতুন, এই জিনিসটা আমি অনেক খেয়াল করিনি যে কেন আসলে এই যে বৌমা অসুস্থ এই জিনিসটা কেন বলে ইনস্টেড অফ সেইং যে ও প্রেগনেন্ট। সেটা এই বই পড়ে আমি জানতে পারলাম। আরেকটা জিনিস খুবই খুবই রিলেটেবল, সেটা ছিল হচ্ছে আমরা অনেক সময় মানুষের সাথে যুক্তি দিয়ে তর্ক করতে যাই এবং ভাবি যে তর্ক করলে অনেক কিছু হবে, বাট তর্ক করলে আপনি তো ট্রফি পাবেনই না, প্লাস আপনি যদি কোনো মানুষকে বোঝাতে চান তার কাছে সত্যের চেয়ে হয়তোবা তার ইগোর মূল্যটা বেশি। তাই আপনি যত স্পষ্টভাবে বোঝাবেন সে তত বুঝতে পারবে তার ভুল কত বেশি, এবং তত বেশি তার ভুল স্বীকার করতে তার খারাপ লাগবে যে আমি ভুল স্বীকার করলে তো আমি তার কাছে হেরে গেলাম, ইগোটা আরও বেশি হয়ে যাবে। তাই আপনি যদি কাউকে আসলেই কনভিন্স করতে চান, তার সাথে তর্ক না করে তাকে বিভিন্ন প্রশ্ন করে দেন, তার বিপক্ষে না দাঁড়িয়ে তার সাথে একটা জাস্ট ডিসকাশনে যান যে হ্যাঁ লেটস ওয়ান্ডার কোয়েশ্চেনটার আনসারটি কী হয়, আপনার কি মনে হয়, এই যে আপনি জিনিসটা বললেন এটা কেন বলছেন, সো দ্যাট তারা নিজেরাই আনসার করে আসে এবং তারা যেন মনে করে তারা নিজেরা আনসার করে নিজেরা সলিউশনে আসছে। আপনি যদি সলিউশন তাদের মুখে দিয়ে দেন তাহলে হয়তো বা তারা এটাকে পরাজয় হিসেবে নেবে। তাই তর্কে না যে মানুষকে আস্তে ধীরে ইমোশনালি বিভিন্ন কোয়েশ্চেন করে করে তাদের মুখ থেকেই কোয়েশ্চেনগুলো আনসারগুলো বের করে আনেন, তাহলে আপনি যদি আসলেই চান যে মানুষকে কিছু বোঝানো হোক তাহলে ওই জিনিসটা মানুষকে দিয়ে আপনি করাতে পারবেন। তর্কে করলে আসলে মানুষ আপনার থেকে আরো বেশি দূরে সরে যেতে পারে। অপরচুনিটি কি তাহলে থ্রেট হচ্ছে? একটা খুব সুন্দর সোসাইটিতে বড় হওয়া একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা কিংবা 2 বছর 3 বছরের বাচ্চা ভার্সেস পথ শিশু 3 বছরের, দুজনকে যদি একটা রেসে দৌড়াতে বলেন কে ফার্স্ট হবে? এখানে কোয়েশ্চেন করা হয়েছে। অ্যান্ড আমারও ফার্স্ট এইটাই ধারণা যে হ্যাঁ অফকোর্স যে পথ শিশু সে বেশি দৌড়াইতে পারবে, কারণ ও রাস্তায় আছে, ও ফিট, ও অনেক কিছু করেছে, অনেক স্ট্রাগল করতে হয়। এখন জিনিস হচ্ছে আপনার যদি অনেক টাকা পয়সা হয়ে অনেক কিছু আপগ্রেড করে আপনার বাচ্চাকে যদি এমনভাবেই লালন পালন করেন যে সে ওই পথ শিশু যে কোনো সুযোগ সুবিধাই পায়নি তার কাছে হেরে যায়, তাহলে আপনি কিসের এত নিউট্রিয়েন্টস খাওয়াচ্ছেন, কিসের এত জিনিসপত্র বাচ্চাটাকে দিচ্ছেন যেটা তাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইক বানাচ্ছে? এখানে কিন্তু কোনো সলিউশন না, এখানে আপনাকে জাস্ট চিন্তা করাচ্ছে যে ভাই কাহিনী কি হচ্ছে এটা কি সোসাইটিতে। কিংবা আরেকটা বিষয়, এটা আমি কখনো ভাবি নাই, সেটা হচ্ছে যে আমরা যখন চিকিৎসা করতে যাই অনেক মানুষ সরকারি চিকিৎসার চেয়ে বেসরকারি কোনো একটা হসপিটালে যেতে প্রেফার করবে। আপনাকে যদি বলা হয় মোবাইল সার্ভিস না, অনেকে হয়তো সরকারি সার্ভিস না নিয়ে তারা বিভিন্ন বেসরকারি সার্ভিস নেবে, টেলিকম অপারেটর। সব কিছু কেন জানি আমরা সরকারি জিনিস, দেশীয় জিনিস নিতে চাই না, আমরা একটু প্রাইভেট জিনিসটা নিতে চাই। অন দি আদার হ্যান্ড খালি একটা জিনিসে হয়তো জিনিসটা একটু ভিন্ন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয় আবার জিনিসটা উল্টা, মানুষ প্রাইভেটের চেয়ে পাবলিককে বেশি সম্মান দেয়। এখন জিনিসটা কেন এটা আমরা অনেকেই জানি, বাট এটা একটু সামাজিক অসঙ্গতি যে সব ক্ষেত্রে যদি আপনি সরকারি জিনিসের চেয়ে প্রাইভেট জিনিস বেশি প্রিফার করেন তাহলে তো আপনার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিনিসটা সেম হওয়ার কথা, বাট এই ক্ষেত্রে জিনিসটা কেন জানি আমাদের মধ্যে উল্টা। আরেকটা জিনিস যে শীতকালে যখন মনে করেন তীব্র তুষারপাত, তখন আপনার মনে হবে যে গাড়ির অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, কিন্তু না, যখন আপনার তুষারপাত থাকে না, যখন ওয়েদার একদম ঠিকঠাক, ঠিক তখনই আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয়। কারণ যখন দিন ভালো যায় মানুষ তখন ইচ্ছা মতো ড্রাইভিং করে এবং অ্যাক্সিডেন্টগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেশি হয়। অন দি আদার হ্যান্ড যখন তুষারপাত হচ্ছে তখন মানুষ আরও আস্তে ধীরে আর সাবধানতার সাথে চালায়, তখন আর অ্যাক্সিডেন্ট কম হয়। আরেকটা জিনিস যে নেগেটিভ মার্কেটিং নিয়ে তিনি বলেছেন যে আপনি হয়তো কোনো মানুষকে অনেক ঘৃণা করেন, তা ভাবছেন যে হ্যাঁ একটা ডিসলাইক দিয়ে আসি, একটা কমেন্ট দিয়ে আসি, গালি দিয়ে আসি। ফেসবুক কিংবা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার কমেন্ট বুঝতে পারছে না, সে খালি গালিগুলো বুঝতে পারে, মানে ওয়ার্ডগুলো বুঝতে পারে, বাট তার কাছে সব কিছুই কমেন্ট কিংবা সব কিছু একটা ইমপ্রেশন। তো আপনি যদি কারো একটা ভিউ দেখেন, আপনি কি খারাপভাবে দেখছেন নাকি ভালোভাবে দেখছেন যায় আসে না,
সে দেখছে একটা ভিউ আসছে এবং ভিউয়ের জন্য যে ভিডিওটা আপলোড করেছে সে টাকা পায়। তো আপনি যদি কোনো মানুষকে ঘৃণা করে থাকেন, তাদের ডিসলাইক দিতে যান, তাদের কমেন্ট করতে যান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তাকে ইমপ্রেশন দিচ্ছেন, তাকে ভিউ দিচ্ছেন, তাকে কমেন্ট দিচ্ছেন, অ্যান্ড ইন টার্ন তাকে টাকা দিচ্ছেন। সো মানুষের এই বোকামিটা আমি আজ পর্যন্ত জানি না কেন এখনো মানুষ এত সোশ্যাল মিডিয়া এত কিছু বুঝে, বাট এই সিম্পল কনসেপ্টটা বুঝে না যে কোনো জিনিস আপনি যদি ঘৃণা করেন ওখানে আপনাকে হেট দিতে হবে না। আপনি যদি ইগনোর করেন তাহলে তার সব থেকে বেশি ক্ষতি হবে। আপনি যদি তাকে উল্টা প্রায়োরিটি দিতে যান, তাকে এক্সপোজার দেন, তাহলে উল্টা তার লাভ হবে। এবং এভাবেই আমরা বিভিন্ন জিনিসকে এতই তুঙ্গে তুলেছি যেগুলো আসলে সমাজের জন্য খারাপ। নেক্সট পয়েন্ট, একটা জিনিস খেয়াল করেছেন নাকি না যে আমাদের বিভিন্ন কাপড় চোপড় যেটা আমাদেরকে বাইরের বিভিন্ন ধুলাবালি থেকে রক্ষা করবে সেটা সব থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জানান কাপড় একদম শোরুমে রাখা হয়। আর যে জিনিসটা আমাদের পেটের ভিতর যাবে শাকসবজি, ওটা একদম খোলা একদম ময়দানে রাখা হয়। এইভাবে তো ভাবিনি, আসলেই ভাবিনি আমি কখনো যে হ্যাঁ আসলে তো যে জিনিসটা আমাদের পেটের ভিতর যাচ্ছে ওইটা আমরা একদম উন্মুক্ত ময়দানে একদম মশামাছি বসছে ওইখানে রাখছি, আর যে জিনিসটা আমাদেরকে ধুলাবালি থেকে বাঁচাচ্ছে, তাপ থেকে বাঁচাচ্ছে, ফ্যাশন, সেটা আমরা সব থেকে সুন্দর শোরুমে রাখছি। এরকম আর অনেকগুলো জিনিস এই বইতে উল্লেখ করা হয়েছে। এই বইটা মূলত আপনাকে কোনো সলিউশন বেসিক্যালি দিচ্ছে না, এই বইটা আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছে যেটা আপনাকে বাধ্য করবে যেন আপনি একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করেন। আমার এই বইটা প্রথম অর্ধেক খুবই দারুণ লেগেছে, কারণ এমন অনেক জিনিস এমনভাবে আমাকে চিন্তা করেছে যে জিনিসটা আমি চিন্তা করে নিইনি আগে, এবং চোখের সামনে যে জিনিসগুলো থাকে ওগুলোই আমরা অফেন মিস করে যাই, ওগুলোই খুব সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে এই বইটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সো মোহাম্মদ আব্দুল হামিদ স্যারের মস্তিষ্কের মালিকানা বইটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ ডিফারেন্ট ইনসাইটস ছিল এবং বইটা পড়ে মজা, কারণ 100 পৃষ্ঠার একটা বই এবং অর্ধেক পেজ করে একটা করে টপিক, প্রায় 99-100টার মতো টপিক, তো পড়তে খুব একটা কষ্ট হয় না, ধাপাধাপ জাস্ট পড়ে গেছি। সো ওভারঅল দিস ওয়াজ এ গুড বুক ফর মি, এবং থ্যাংক ইউ আসাদুজ্জামান জয় এই বইটা রেকমেন্ড করার জন্য। আপনার যদি কোনো টপিক ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তীতে আপনি কোন বইয়ের রিভিউ চান প্লিজ ওটাও আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ, সামনে আরো অনেক বেশি বুক রিভিউস কামিং সুন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।